হাই ভিউয়ার্স, আমি লিটন চন্দ্র মজুমদার লিটন বিডি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের স্বাগত। ভিউয়ার্স, আজ আমাদের ধারাবাহিক ক্লাস সেই রাইট ফর্ম ভার্বসের সর্বশেষ ক্লাস, যেখানে আমরা আলোচনা করব সূত্র 25 থেকে 40। ভিউয়ার্স, এই 25 থেকে 40 এতটাই গুরুত্বপূর্ণ, এর কারণ হলো তোমরা যদি বিভিন্ন ভর্তি এবং চাকরির পরীক্ষার প্রশ্নগুলো ভালোভাবে দেখো, তাহলে তোমরা দেখবে এই সূত্রের মধ্য থেকে অনেকগুলো প্রশ্ন দেখতে পাবে। তাহলে তোমরা ভিডিওটি না টেনে ধীরে ধীরে সেটা আয়ত্ত করার চেষ্টা করো। আমি আজকের ক্লাসের পরে 2 পর্বের এক্সারসাইজ ক্লাস দেব, যাতে তোমরা তোমাদের এইচএসসি রাইট ফর্ম ভার্বস অনায়াসে আয়ত্ত করতে পারো। এবং আমি সেই ইম্পর্টেন্ট রাইট ফর্ম ভার্বসগুলো নিয়ে আলোচনা করব, যেগুলা পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। তো ভিউয়ার্স, যারা চ্যানেলটিতে নতুন রয়েছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাবো এবং বলবো তোমরা না টেনে ধীরে ধীরে ভিডিওটা দেখার জন্য। যদি তোমাদের বুঝতে কোথাও সমস্যা হয়, তাহলে আমি ডেসক্রিপশন বক্সে যে লিংক দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা ভিডিওগুলো দেখতে দেখতে তারপর তোমরা এখানে আসবে। আর ভিডিওটি দেখার পর যদি তোমার ভালো লাগে, তাহলে অবশ্যই তুমি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা নোটিফিকেশন বেল অন করবে, যাতে আমার তৈরি করা প্রত্যেকটা ভিডিও তোমার কাছে প্রথম পৌঁছে যায়। আর আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, আমরা আমাদের ক্লাস শুরু করি। ভিউয়ার্স, আমাদের আজকে আমরা যে শেষ সূত্র নিয়ে আলোচনা করব, সেটা হলো 25 থেকে। আমাদের তার আগের ভিডিওতে আমরা 24 থেকে দিয়েছি। আমাদের আজকে রয়েছে 25 নম্বরে বিফোর, আফটার, ফর, ফ্রম, হোয়াইল, উইদাউট, বাই, এদের পরে V1 প্লাস আইএনজি হয়। ভিউয়ার্স, তোমরা সূত্রগুলো এমনভাবে আয়ত্ত করবে যাতে তোমাদের কমপ্লিটিং সেন্টেন্স এখান থেকেই হয়ে যায়। তাহলে বিফোর, আফটার, ফ্রম, ফর, হোয়াইল, উইদাউট, বাই, এদের পরে ভার্বের সাথে আইএনজি হয়। বিফোর টেক ব্রেকফাস্ট, আই উইল গো টু মর্নিং ওয়াক। এই বিফোরের জন্য তারপরে যে ভার্ব রয়েছে, সেই ভার্বের সাথে আইএনজি যোগ হবে। তাহলে বিফোর টেকিং ব্রেকফাস্ট, এখানে আই উইল গো এখানে ভার্ব রয়েছে, সুতরাং এই ভার্বটা নষ্ট করতে হবে। আমরা জানি প্রিপোজিশনের পরে নাউন হয়, আর বিফোরের পরে ভার্বের সাথে আইএনজি হয়। উইদাউটের পরে ভার্বের সাথে আইএনজি হয়। তাহলে উইদাউট রিডিং মোর, অনেক পড়া ছাড়া ইউ ক্যান নট মেক এ গুড রেজাল্ট, তুমি ভালো রেজাল্ট করতে পারবে না। ক্যান মেক এখানে ভার্ব রয়েছে, সুতরাং রিড ভার্বটা নষ্ট করতে হবে। বাই প্র্যাকটিস মোর, অনেক অনুশীলন দ্বারা ইউ ক্যান প্রসপার, তুমি উন্নতি করতে পারো। তাহলে বাই এর পরে ভার্বের সাথে আইএনজি যোগ হবে। এখানে যদি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, অর্থাৎ ইউ ক্যান প্রসপার বাই প্র্যাকটিসিং মোর, তাতেও তোমার হবে। তাহলে প্র্যাকটিসিং। তো ভিউয়ার্স, যদি কোনো ভার্বের শেষে ই থাকে, আইএনজি যোগ করতে হলে সেই ইটা বাদ দিতে হয়। এই ছিল আমাদের 25 নাম্বার। এখন আমরা 26 নাম্বার বলতে গেলে আমাদের বলতে হবে কতগুলো শব্দ আছে যাদের পর নাউন সব সময় প্লুরাল হয়, কিন্তু এরা যদি সাবজেক্ট অংশে বসে তবে এদের জন্য ভার্ব ও প্লুরাল হয়। শব্দগুলো হলো ফিউ, অল, দিস, সাম, ভেরিয়াস,
ভিসিয়াস, সামের পরে আমরা মেনিও বলতে পারি। তাহলে শব্দগুলো হলো ফিউ, অল, দিজ, সাম, মেনি, ভেরিয়াস, ভিসিয়াস, এনরমাস, এডিকুয়েট, সেভারেল, ডিফারেন্ট, নিউমারাস, এ লট অফ, এ গ্রেট ডিল অফ, আদার, মোস্ট, মোর। এই সমস্ত শব্দের পরে নাউন প্লুরাল হয়। ভিউয়ার্স, এই শব্দগুলো তোমরা ফার্স্ট পেপারে উইদাউট এবং উইদাউট ক্লুজ করতে গেলে, উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজ করতে গেলে অনেক পাবে। সুতরাং এদের পরে নাউন প্লুরাল দিতে হবে। এরা যদি সাবজেক্ট অংশে বসে তাহলে এদের জন্য সাবজেক্ট প্লুরাল হবে, সুতরাং ভার্বটিও প্লুরাল হওয়া লাগবে। যেমন ইয়েস্টারডে, গতকাল, আই স মেনি বয়। আমরা এখানে বয় লিখতে পারবো না, প্রি রেটিং লিখতে গেলে আমরা এখানে বয়েজ লিখব, কারণ মেনির জন্য পরবর্তী নাউন প্লুরাল হবে। কিন্তু এই মেনি বয়েজ তো এখানে অবজেক্ট অংশে বসলো, মেনি বয়েজ যদি সাবজেক্ট অংশে বসে তাহলে মেনির জন্য বয়ের সাথে এস হলো মেনি বয়েজ। এখন মেনি বয়েজ যদি সাবজেক্ট হয় তাহলে তার জন্য ভার্বটাও প্লুরাল হবে, তাহলে হবে মেনি বয়েজ আর অ্যাবসেন্ট ইন দ্য ক্লাস। এখানে আর ব্যবহার করতে হবে অথবা ওয়ার ব্যবহার করতে হবে। তারপরে রয়েছে দিজ বয়েজ। এখানে দিজের জন্য বয় লেখা যাবে না, বয়েজ লিখতে হবে। তাহলে এই অংশ যদি সাবজেক্ট হয় এর জন্য ভার্বও প্লুরাল হবে, অর্থাৎ দিজ বয়েজ আর ইন্ডাস্ট্রিয়াস। দেয়ার বি ভেরিয়াস রিজনস। ভেরিয়াস বিভিন্ন, ভেরিয়াসের জন্য রিজনের সাথে এস হলো। এখন প্রশ্ন হলো দেয়ার যুক্ত সেন্টেন্সে ভার্ব বসে অবজেক্ট অনুযায়ী। অবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বও প্লুরাল হয়। এখানে অবজেক্ট হলো ভেরিয়াস রিজনস, তাহলে এখানে দেয়ারের সাথে আর ব্যবহার করতে হবে। তার মানে দেয়ারের জন্য অবজেক্ট দেখে ভার্ব লিখতে হবে। এই ছিল আমাদের 26 নাম্বার। 27 নাম্বার, 27 নম্বরে বলা হয়েছে দেয়ার যুক্ত সেন্টেন্সে ভার্ব বসে অবজেক্ট দেখে। এক্ষেত্রে অবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হয় এবং অবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বও সিঙ্গুলার হয়। দেয়ারের পরে আমি ভার্ব লিখব। অবজেক্ট অংশ রয়েছে আমার এ মস্ক দিয়ে শুরু। এ মস্ক এ থাকার জন্য সিঙ্গুলার, যার কারণে আমি বি এর জায়গায় আমাকে লিখতে হবে ইজ। ইজ হলো সিঙ্গুলার। পরবর্তী দেখা যাচ্ছে দেয়ারের পরে আমার ভার্ব ঠিক করতে হবে, কিন্তু এখানে রয়েছে অবজেক্ট টু মস্ক। টু মস্ক, এখানে দেয়ারযুক্ত সেন্টেন্সে যে অবজেক্টটা আছে টু মস্ক, টু এখানে প্লুরাল, যার কারণে আমি দেয়ারের পরে বি এর জায়গাতে ইজ লিখতে পারবো না, আমাকে আর লিখতে হবে। এই ছিল আমাদের 27 নাম্বার। এখন 28 নাম্বার এতটাই গুরুত্বপূর্ণ, তোমরা বিভিন্ন ভর্তি পরীক্ষায় অথবা চাকরি পরীক্ষায় দেখা মিলবে। শুধু তাই নয়, এই দিয়ে তুমি আর্টিকেল করার জন্য প্রস্তুত থাকতে পারবে। এটা আর্টিকেল দিয়েও আসতে পারে। মেনি এর পর ভার্ব সিঙ্গুলার হয়, কিন্তু এ মেনি এর পর ভার্ব প্লুরাল হয়। অর্থাৎ আর্টিকেল করতে গেলে এই মেনি ড্যাশ বয়েজ, তুমি বলবে মেনি এ বয়েজ। এখন বসবে কি না, কীভাবে বুঝবো? কারণ মেনি এর পরে ভার্ব সিঙ্গুলার হয়। যদি এমনটা তোমার জানা থাকে তাহলে তুমি এখানে গ্যাপে ক্রস না দিয়ে এ লিখতে পারবে। তাহলে মেনি এ বয়েজ ভার্ব সিঙ্গুলার হলে হবে ইজ প্রেজেন্ট ইন দ্য ক্লাস। যদি প্যাসেজটা পাস্ট টেন্সে হয় তাহলে তুমি এখানে ওয়াজও লিখতে পারো। পরবর্তী রয়েছে এ মেনি বয়েজ। এ মেনি বয়েজ, এ মেনি এর পরে ভার্ব প্লুরাল হয়, অর্থাৎ এ মেনির জন্য আমাকে লিখতে হবে বি এর জন্য আর, অথবা গল্প পাস্ট টেন্সে হলে ওয়ার। তাহলে এ মেনি বয়েজ আর প্রেজেন্ট ইন দ্য ক্লাস, গল্প পাস্ট টেন্স হলে হবে এ মেনি বয়েজ আর ওয়ার প্রেজেন্ট ইন দ্য ক্লাস। তাহলে ভিউয়ার্স, মেনি এর পরে ভার্ব সিঙ্গুলার হয় এবং এ মেনির পরে ভার্ব প্লুরাল হয়। তাহলে এখানে প্লুরাল ভার্ব এবং মেনি এর আগে গ্যাপ থাকলে তুমি আর্টিকেল করতে গেলে এ দিতে পারো। সাধারণত এই প্রশ্নটা এভাবে আসে, হুইচ ওয়ান ইজ কারেক্ট। এইভাবে তোমার সূত্রটা যদি জানা থাকে তাহলে তুমি অতি সহজেই সেটা লিখতে পারবে, পুরোটা পড়ার কোনো প্রয়োজন পড়বে না।
29 নম্বর হলো ভগ্নাংশের ক্ষেত্রে ভার্ব প্লুরাল হয় এবং লব 2 বা 2-এর অধিক হলেও ভার্ব প্লুরাল হয়। 1/3 হলো 3/1, এটা একটা সংখ্যা। 2/3 3/2, এটাও একটা সংখ্যা। অর্থাৎ সংখ্যার ক্ষেত্রে আমরা বলবো ভার্ব প্লুরাল হয়। তাহলে 1/3 অফ দ্য বয়েজ, বি এর জায়গায় তুমি বলবে আর। আবার যদি বলি 2/3 অফ দ্য বয়েজ, বি এর জায়গায় তুমি বলবে আর, কারণ 2/3 মানে 3/2। তাহলে 3/4 অফ দ্য পিপল হ্যাভ গান দেয়ার, হ্যাভের জায়গায় তুমি হ্যাভই রাখতে পারো, কারণ হ্যাভ তো প্লুরাল, হ্যাজ সিঙ্গুলার, পিপলের সাথে হ্যাভ হবে। 30 নম্বরে আমাদের রয়েছে সাবজেক্ট ইট এর ক্ষেত্রে ভার্ব সবসময় সিঙ্গুলার হয়। যেমন ইট বি দ্য চেয়ার হুইচ অথবা দ্যাট ইজ ব্রোকেন। তাহলে হুইচ অথবা দ্যাট এখানে কনজাংশন, এই কনজাংশনের জন্য দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব লাগবে। এখানে ইট সাবজেক্ট, আমার ভার্ব লাগবে। হুইচ বা দ্যাটের পরে ইজ আছে, ইজ এখানে প্রেজেন্ট টেন্স, সুতরাং আমি বি এর জায়গায় আমি বলবো ইজ। তাহলে ইট ইজ দ্য চেয়ার, ইটের জন্য ভার্ব সবসময় সিঙ্গুলার বসবে। অন্যদিকে আমরা বলতে পারি ইট হ্যাভ মেড আওয়ার লাইফ বোরিং। তাহলে হ্যাভের পরে তো ভার্বের ভিত্তি ফর্ম হয়, কিন্তু ইটের জন্য আমি হ্যাভ দিতে পারবো না, আমাকে দিতে হবে ইট হ্যাজ। ইট হ্যাজ মেড আওয়ার লাইফ বোরিং, এটা আমাদের জীবনকে বোরিং করেছে। এই ছিল আমাদের 30 নাম্বার। এখন 31 নাম্বারের ক্ষেত্রে আমরা বলবো টুগেদার উইথ, ইন অ্যাডিশন টু, অ্যাকম্প্যানিড বাই, অ্যাজ ওয়েল অ্যাজ এবং অ্যালং উইথ এর ক্ষেত্রে ভার্ব সব সময় সিঙ্গুলার হয়। যেমন অ্যাজ ওয়েল অ্যাজ, হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস। তাহলে অ্যাজ ওয়েল অ্যাজের জন্য আমি যে হ্যাভ রয়েছে, হ্যাভকে আমি হ্যাজ করব। তাহলে উত্তরটা হবে হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস হ্যাজ গান দেয়ার। পরবর্তী উদাহরণটা হলো অ্যালং উইথ দিয়ে, অ্যালং উইথ কামাল অ্যালং উইথ হিজ কাজিনস বি প্রেজেন্ট হিয়ার। তাহলে বি এর জন্য আমাকে এখানে দিতে হবে ইজ, কারণ অ্যাজ ওয়েল অ্যাজ অ্যালং উইথ থাকলে ভার্ব সিঙ্গুলার হয়। গল্প যদি পাস্ট টেন্সে হয় তাহলে আমি এখানে ওয়াজও দিতে পারি। ভিউয়ার্স, এই 31 নাম্বার সূত্রটা অহরহ পরীক্ষাতে দেখা যায়। তাহলে তোমাদের মনে রাখতে হবে টুগেদার উইথ, ইন অ্যাডিশন টু, অ্যাকম্প্যানিড বাই, অ্যাজ ওয়েল অ্যাজ এবং অ্যালং উইথের ক্ষেত্রে ভার্ব সবসময় সিঙ্গুলার হয়। এখন আমরা 32 নাম্বার নিয়ে আলোচনা করব। আমাদের 32 নাম্বারটা হলো আইদার অর নাইদার নর। আইদার অর নাইদার নর, এই ক্ষেত্রে ভার্বটা সিঙ্গুলার হবে না প্লুরাল হবে। আমাদের মনে রাখতে হবে প্লুরাল ভার্ব যুক্ত, প্লুরাল সাবজেক্ট যুক্ত হলে, যদি আইদার অর নাইদার নর দ্বারায় প্লুরাল কোনো সাবজেক্ট যুক্ত হয় তাহলে আমাদের ভার্ব হবে প্লুরাল। আর আইদার অর নাইদার নর দ্বারা যদি কোনো সিঙ্গুলার সাবজেক্ট যুক্ত হয় তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। যেমন আইদার হি অর হিজ ফ্রেন্ডস, এখানে ফ্রেন্ডস প্লুরাল, সুতরাং ফ্রেন্ডস অনুযায়ী এখানে বিকে আমার বলতে হবে আর অথবা পাস্ট টেন্সে ওয়ার, প্রেজেন্ট ইন দ্য পার্টি। তাহলে আইদার হি অর হিজ ফ্রেন্ডস আর অথবা ওয়ার প্রেজেন্ট ইন দ্য পার্টি। নাইদার হি নর হিজ রিলেটিভস, এখানে রিলেটিভস হলো প্লুরাল, তাই এখানে বি এর জায়গায় বলতে হবে আর অথবা ওয়ার প্রেজেন্ট হিয়ার। তাহলে নাইদার হি নর হিজ রিলেটিভস আর অথবা ওয়ার প্রেজেন্ট হিয়ার, এখানে আর বা ওয়ার নির্ভর করবে প্যাসেজটা কোন টেন্সে আছে তার উপরে।
আইদার হি অর হিজ ব্রাদার, এখানে অর দ্বারায়, আইদার অর দ্বারায় হি সিঙ্গুলার, ব্রাদার সিঙ্গুলার, এই কারণে বিয়ের জায়গায় আমার বলতে হবে ইজ, অথবা প্যাসেজ পাস্ট টেন্স হলে আমাকে বলতে হবে ওয়াজ। তাহলে আইদার হি অর হিজ ব্রাদার ইজ গিলটি অথবা ওয়াজ গিলটি। এখন আমাদের 33 নাম্বার, 33 নাম্বারে আমরা দেখতে পাচ্ছি অক্সিলিয়ারি। এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমাদের উইথ ক্লুজ উইদাউট ক্লুজের ক্ষেত্রে অহরহ ব্যবহৃত হয়, শুধু ভার্বের ক্ষেত্রেই নয়। অক্সিলিয়ারি এবং মূল ভার্বের মাঝে অ্যাডভার্ব বসে, অথবা আমরা এটাকে অন্যভাবে বলতে পারি, অক্সিলিয়ারি এরপর অ্যাডভার্ব থাকলে তারপর ভার্ব বসে। যেমন এখানে হি হ্যাজ, হ্যাজের পরে গ্যাপ দিয়ে ভার্বের ভিত্রি গান বলা আছে। এইটা যদি ভার্বের ভিত্রি হয় তাহলে হ্যাজের পরে তো ভার্বের ভিত্রি রয়েছে, সুতরাং এই গ্যাপে আমার বসবে অ্যাডভার্ব। অর্থাৎ হি হ্যাজ রিসেন্টলি গান হোম। কিন্তু আমরা যদি ভার্বের ক্ষেত্রে, রাইট ফর্ম ভার্বসের ক্ষেত্রে দেখতে যাই, প্রথমটা আমাদের উইথ ক্লুজ উইদাউটের ক্ষেত্রে হতে পারে, অথবা যে কোনো শূন্যস্থানের ক্ষেত্রে। কিন্তু পরবর্তী যেটা রয়েছে হি হ্যাজ রিসেন্টলি, আমরা জানি রিসেন্টলি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আমরা আমাদের 8 নম্বর সূত্রে সেটা পড়ে ফেলেছি, অর্থাৎ সেখানে ছিল জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, লেটলি। রিসেন্টলি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে আমরা সেই অনুযায়ী বলবো, আমাদের এখানে বলতে হবে হি হ্যাজ রিসেন্টলি গান হোম। তাহলে হ্যাজের পরে আমাদের ভার্বের ভিত্রি দিলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তার মানে হলো অক্সিলারি এবং মূল ভার্বের মাঝে যখন গ্যাপ থাকে তখন মনে করতে হবে অ্যাডভার্ব বসাতে হবে, আর অক্সিলারি এর পরে যদি অ্যাডভার্ব থাকে তাহলে মনে রাখতে হবে কোনো ভার্ব হতে পারে। এখন আমরা 34 নাম্বার সূত্রে চলে যাব। আমাদের 34 নাম্বার সূত্র, ভর্তি এবং চাকরির পরীক্ষায় অহরহ এই সূত্রটি আমরা দেখতে পাই। অর্থাৎ 3টি পার্সন, আমরা জানি ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন একসাথে যদি কোনো সেন্টেন্সে বসে, তাহলে 3টি পার্সন একসাথে একটি সেন্টেন্সে থাকলে যদি ভালো কাজ বোঝায়, তবে পার্সনগুলোর সিরিয়াল হয় 2, 3, 1, 2, 3, 1, 231, অর্থাৎ 2 দ্বারা এখানে সেকেন্ড পার্সন, 3 দ্বারায় থার্ড পার্সন এবং 1 দ্বারায় ফার্স্ট পার্সনকে বোঝানো হয়েছে। অর্থাৎ প্রথমে সেকেন্ড পার্সন, তারপর থার্ড পার্সন এবং সবশেষে ফার্স্ট পার্সন হবে। কিন্তু যদি দোষ স্বীকার করা বোঝায় তবে এদের সিরিয়াল হবে 1, 3, 2, তার মানে 132। অর্থাৎ প্রথমে ফার্স্ট পার্সন, পরে থার্ড পার্সন এবং সবশেষে সেকেন্ড পার্সন। আমরা যদি উদাহরণের দিকে তাকাই তাহলে আমরা দেখব এখানে রয়েছে ইউ, হাবিব অ্যান্ড আই আর প্রেজেন্ট ইন দ্য মিটিং। ইউ, হাবিব অ্যান্ড আই আর প্রেজেন্ট ইন দ্য মিটিং। ইউ হলো তোমার 2 অর্থাৎ সেকেন্ড পার্সন, হাবিব হলো 3 থার্ড পার্সন, আই হলো ফার্স্ট পার্সন, অর্থাৎ 2, 3, 1, 231 আর প্রেজেন্ট ইন দ্য মিটিং। তারপরে এটা ভালো কাজ বোঝানো হয়েছে, যার কারণে এদের সিরিয়ালটা দেওয়া হলো 2, 3, 1। কিন্তু আমি যদি এখানে 3টে পার্সন দিয়ে কোনো দোষ স্বীকার করা, যেমন গিলটি, অপরাধী, তাহলে আমি যদি বলি আই, হাবিব অ্যান্ড ইউ আর গিলটি, কী করে বসলো সেটা? আই হলো ফার্স্ট পার্সন 1, হাবিব হলো থার্ড পার্সন 3, ইউ হলো সেকেন্ড পার্সন 2। তাহলে যখন দোষ স্বীকার করা বোঝালো তখন এদের 3টে পার্সনের সিরিয়াল হবে 1, 3, 2 অর্থাৎ 132। ভিউয়ার্স, এটা খুবই ইম্পর্টেন্ট ভর্তি এবং চাকরির পরীক্ষার জন্য। এখন আমরা
35 নাম্বার নিয়ে বলবো। 35 নাম্বারে বলেছে এ নাম্বার অফ এরপর ভার্ব প্লুরাল হয়, কিন্তু দ্য নাম্বার অফ এরপর ভার্ব সিঙ্গুলার হয়। ভিউয়ার্স, এই সূত্রটি ভর্তি এবং চাকরির পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এ নাম্বার অফ এবং দ্য নাম্বার অফ, তাহলে এ নাম্বার অফের পরে আমাদের ভার্বটা হবে প্লুরাল, কিন্তু দ্য নাম্বার অফের পরে ভার্বটা হবে আমাদের সিঙ্গুলার। তাহলে আমরা বলবো এ নাম্বার অফ বয়েজ, ব্র্যাকেটে রয়েছে বি প্রেজেন্ট হিয়ার। আমরা গল্পটা যদি পাস্ট টেন্সে হয় তাহলে বলবো ওয়াজ, গল্পটা যদি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে বলবো ইজ। কিন্তু আমাদের তো এখানে এ নাম্বার অফের জন্য যেহেতু ভার্বটা প্লুরাল হবে, তাহলে আমরা আর ইজ না বলে বলবো আর, গল্প পাস্ট টেন্স হলে ওয়াজ না বলে বলবো ওয়ার। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি এ নাম্বার অফের পরিবর্তে আমরা দ্য নাম্বার অফ ব্যবহার করেছি, তো দ্য নাম্বার অফের পরে ভার্বটা হবে সিঙ্গুলার, অর্থাৎ দ্য নাম্বার অফ বয়েজ বি প্রেজেন্ট ইন দ্য মিটিং। আমাকে এখানে বি এর জায়গায় দ্য নাম্বার অফ বয়েজের জন্য বলতে হবে ইজ, গল্প পাস্ট টেন্স হলে বলতে হবে ওয়াজ। তো ভিউয়ার্স, আমাদের এই সূত্রটা হলো এ নাম্বার অফের পরে ভার্বটা হবে প্লুরাল, কিন্তু দ্য নাম্বার অফের পরে ভার্বটা হবে সিঙ্গুলার। আমরা এক্ষেত্রে আমরা ফ্রেজ হিসাবে ব্যবহার করতে পারি, আর্টিকেল করার জন্য ব্যবহার করতে পারি, প্রিপোজিশন করার জন্য ব্যবহার করতে পারি, রাইট ফর্ম ভার্বসের জন্য ব্যবহার করতে পারি। সুতরাং এই সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা আমাদের 36 নাম্বার নিয়ে আলোচনা করব। 36 নাম্বারটা হলো একটি সেন্টেন্সে সাবজেক্ট যখন ভার্বের কাজটি করতে পারে না তখনই প্যাসিভ ভয়েস এ ভার্ব লিখতে হয়। প্যাসিভ ভয়েস এ সবসময় ভিত্রি ফর্ম বসে, তাহলে প্যাসিভ ভয়েসে সবসময় ভিত্রি অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। ভিউয়ার্স, যত সহজে আমরা এটা লিখতে পেরেছি এবং বলতে পেরেছি তত সহজে কিন্তু আমাদের প্র্যাকটিস করতে গেলে এই সূত্রটা আমরা এত সহজে ধরতে পারি না, কারণ তোমাকে তো প্রথম বুঝতে হবে সাবজেক্ট ভার্বের কাজটা করতে পারে কি না। তাহলে আমরা এই সেন্টেন্সে দেখতে পাচ্ছি রাইস, এই রাইসটা হলো সাবজেক্ট, ভার্ব হলো ইট। এখন আমার প্রশ্ন হলো রাইস তো হলো ভাত, ভাত কি সাবজেক্ট কি খাওয়ার কাজটা করতে পারে, অর্থাৎ রাইস কি খাওয়ার কাজটা করতে পারে? যেহেতু পারে না, তাহলে তোমাকে লিখতে হবে প্যাসিভ ভয়েস করতে গেলে তোমাকে অক্সিলারি আর ভার্বের ভিত্রি ব্যবহার করতে হবে। তাহলে রাইস সিঙ্গুলার, এই কারণে তোমাকে লিখতে হবে ইজ। রাইস ইজ ভার্বের ভিত্রি ইটেন, রাইস ইজ ইটেন বাই মি। তাহলে ভিউয়ার্স, এটা সম্পূর্ণ নির্ভর করছে তুমি কতটা সজাগ রয়েছো প্র্যাকটিস করার সময় তার উপর। অর্থাৎ সাবজেক্ট যখন ভার্বের কাজ করতে পারবে না তখন তুমি প্যাসিভ ভয়েসে টানবে, আর যখন সাবজেক্ট ভার্বের কাজ করতে পারে তখন তুমি কখনোই সেটা প্যাসিভ লিখতে পারবে না। যেমন তুমি কখনোই লিখতে পারবে না আই অ্যাম ইটেন রাইস, এটা কিন্তু হবে না, কারণ ইটের কাজটা কিন্তু আই করতে পারে। অর্থাৎ আমি এখানে বলতে চাচ্ছি, যদি তুমি কখনো লিখতে চাও আই অ্যাম ইটেন রাইস, তাহলে তুমি জোর করতে পারো কিন্তু তোমার প্যাসিভ হবে না, কারণ ইট ভার্বটার কাজটা, আই হলো সাবজেক্ট, এই সাবজেক্ট ইট ভার্বের কাজটা করতে পারে। সুতরাং এটাকে আমি কখনোই প্যাসিভ লিখতে পারবো না। আমি টেন্স অনুযায়ী লিখতে পারবো আই অ্যাম ইটিং রাইস, কিন্তু আই অ্যাম ইটেন রাইস কখনো লিখতে পারবো না। সুতরাং এক্ষেত্রে তোমার সচেতনতাই তোমাকে সাফল্য এনে দিতে পারে। আমাদের পরবর্তী উদাহরণটা রয়েছে দ্য ল্যান্ডস কাল্টিভেট বাই দ্য ফার্মার্স। দ্য ল্যান্ড কাল্টিভেটস বাই দ্য ফার্মার্স। ভিউয়ার্স, দ্য ল্যান্ডস হলো ভূমি বা জমি, এটা হলো সাবজেক্ট,
আর ভার্ব হলো কাল্টিভেট, ভার্ব হলো কাল্টিভেট। তাহলে ভূমি কাল্টিভেট এর কাজটা করতে পারে না, অর্থাৎ চাষাবাদ, ভূমি নিজে চাষাবাদ করতে পারে না, কেউ না কেউ ভূমি চাষাবাদ করে। সুতরাং দ্য ল্যান্ড এখানে সাবজেক্ট অংশে বসে কাল্টিভেট এর কাজটি করতে পারে না। সুতরাং এখানে একে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হবে। প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হলে ভার্বটাকে আমরা দুই ভাগে ভাগ করে বসাতে হবে, অর্থাৎ একবার অক্সিলিয়ারি লিখতে হবে আর একবার ভার্বের V3 ফর্ম লিখতে হবে। এখন দ্য ল্যান্ডস, ল্যান্ডের সাথে এস রয়েছে, এটা প্লুরাল, তাহলে আমার বলতে হবে দ্য ল্যান্ডস আর কাল্টিভেটেড বাই দ্য ফার্মার্স, দ্য ল্যান্ডস আর কাল্টিভেটেড বাই দ্য ফার্মার্স। আমাদের পরবর্তী উদাহরণটা রয়েছে এ লেটার, একটা চিঠি, এটা হলো সাবজেক্ট, একটা এ দেওয়ার জন্য এটা সিঙ্গুলার হয়ে গেল। রাইট বাই কথা অ্যান্ড নাবিয়া, তাহলে রাইট হলো লেখা, এই লেখার কাজটা চিঠি সাবজেক্ট অংশে বসে চিঠি লেখার কাজটা করতে পারে না, বরঞ্চ মানুষ চিঠি লেখার কাজটা করতে পারে। সুতরাং তোমাকে বুঝতে হবে সাবজেক্ট এই লেখার কাজটা করতে পারে না, তাহলে ভার্বটাকে আমরা দুই ভাগে ভাগ করে নিলাম, অর্থাৎ একবার বললাম অক্সিলিয়ারি, আবার বললাম ভার্বের V3। তাহলে যদি আমি প্রেজেন্ট টেন্সে লিখতে যাই তাহলে এ লেটার, এর জন্য সেটা সিঙ্গুলার, সিঙ্গুলারের জন্য আমাকে এইখানে দিতে হবে ইজ, তাহলে এ লেটার ইজ রিটেন, ভার্বের V3 রিটেন, রাইট রোট রিটেন, এ লেটার ইজ রিটেন বাই কথা অ্যান্ড নাবিয়া। তাহলে এটা সাধারণত রাইট ফর্ম ভার্বস করতে গেলে তোমার সজাগ থাকা ছাড়া আর কোনো উপায় নেই। আমি শুধু একটা ক্লু বলতে পারি, বাইয়ের আগে ভার্ব বসলে V3 হয়, V3 হলে হয় সেটা পার্টিসিপলে পরিণত হবে, না হয় ভার্বের V3 ফর্ম দিয়ে প্যাসিভ মোডে যাবে। এছাড়া আর কোনো উপায় নেই প্যাসিভ খুঁজে বের করা। এখন আমরা আমাদের 37 নাম্বার সূত্রে আমরা দেখতে পাচ্ছি বাই এর আগে ভার্ব বসলে V3 হয়, যেটা আমরা এইমাত্র প্যাসিভ ভয়েসে দেখতে পাচ্ছি। তাহলে এইখানে রাইস রয়েছে, রাইসের সাথে ইজ, রাইস ইজ, এখানে বাই রয়েছে, বাইয়ের আগে যদি V3 হয় আর তুমি যদি নাও বুঝো যে রাইস এখানে ভার্বের কাজটা করতে পারবে না, তাহলে তুমি কি করবে, প্যাসিভ ভয়েসে দিতে গেলে একবার বলবে বাইয়ের আগে V3 হয়, আর একবার বলবা রাইস যেহেতু ভার্বের কাজটা করতে পারে না তাহলে এখানে V3 হবে। তার মানে রাইস ইজ ইটেন বাই মি, তার মানে বাইয়ের আগে ভার্ব বসলে V3 হয় এবং বাইয়ের পরে ভার্ব বসলে V1 প্লাস ING হয়। যেমন এই যে এখানে বাই রয়েছে, বাইয়ের পরে আমি যে ভার্বটা লিখব এখানে তো ওয়ার্ক, হার্ড, হি ক্যান চেঞ্জ হিজ লট, লট হলো কপাল বা ভাগ্য, তাহলে হি ক্যান চেঞ্জ, সে পারে পরিবর্তন করতে, হিজ লট তার কপাল তার ভাগ্য, তাহলে বাই ওয়ার্কিং হার্ড, বাইয়ের পরে ভার্বের সাথে ING হয়, তাহলে বাইয়ের আগে ভার্ব বসলে V3 হয়, বাইয়ের পরে ভার্ব বসলে ভার্বের সাথে ING যোগ হয়। এখন 38 নাম্বার, 38 নাম্বার হলো দূরত্বের ক্ষেত্রে ভার্ব সবসময় সিঙ্গুলার হয়, যেমন 50 মাইলস 50 মাইল, বি এ লং ডিস্টেন্স একটা লম্বা দূরত্ব 50 মাইলস, তার মানে এই 50 বলবো, 100 বলবো, 50,000 বলবো, 50 লাখ বলবো, যাই বলবো দূরত্ব সবসময় সিঙ্গুলার, অর্থাৎ আমাকে প্রেজেন্ট টেন্সের জন্য এখানে ইজ ব্যবহার করতে হবে, পাস্ট টেন্স হলে প্যাসেজ আমাকে ওয়াজ ব্যবহার করতে হবে। 50 এখানে মাইলের সাথে এস কেন হলো, মাইলের সাথে এস হলো 50-এর জন্য, সুতরাং তার জন্য কিন্তু ভার্ব আমার প্লুরাল দিলে হবে না, আমাকে বুঝতে হবে দূরত্বের ক্ষেত্রে ভার্ব সবসময় সিঙ্গুলার হয়। তারপরে বলা হয়েছে 100 কিলোমিটার্স, 100-এর জন্য কিলোমিটারের সাথে এস যোগ হয়েছে, কিন্তু এটা দ্বারাও কিন্তু দূরত্ব বোঝানো হয়েছে, তাহলে 100 কিলোমিটার্স ভার্ব হবে সিঙ্গুলার, ইজ গল্প পাস্ট টেন্স হলে হবে ওয়াজ নট এ লং ডিস্টেন্স ফর হিম, তার জন্য 100 কিলোমিটার্স লম্বা দূরত্ব নয়। তাহলে এখানে
দূরত্বের ক্ষেত্রে 50 মাইলস বলি, 1000 মাইলস বলবো, 100 মাইলস বলবো, 100 মিটার্স বলবো, যাই বলবো না কেন আমাদের দূরত্বের ক্ষেত্রে ভার্ব আমরা সিঙ্গুলার ব্যবহার করব। ভিউয়ার্স, এখন আমাদের আজকের শেষ দুটি সূত্র, যেটা হলো সেন্টেন্সে নেক্সট 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 হলো পরবর্তী, অর্থাৎ এখন নয়, আগেও নয়, পরে হবে। তাহলে নেক্সট সেন্টেন্সে নেক্সট থাকলে ফিউচার হয়, নেক্সট থাকলে ফিউচার হয়, এবং লাস্ট থাকলে পাস্ট টেন্স হয়, লাস্ট থাকলে পাস্ট টেন্স হয়। তাহলে নেক্সট উইক পরের সপ্তাহে, পরের সপ্তাহে ফিউচার বোঝার সাথে সাথেই আমাকে বলতে হবে এই ভার্বটা ফিউচার টেন্সে দেব, অর্থাৎ নেক্সট উইক আই উইল গো টু কক্সবাজার, পরবর্তী সপ্তাহে আমি কক্সবাজার যাব। পরবর্তী উদাহরণ আমাদের রয়েছে লাস্ট নাইট, গত রাতে, গত রাতে। এই লাস্টের জন্য আমাকে অবশ্যই সেটা পাস্ট টেন্স দিতে হবে। তাহলে গত রাতে আই সি, সি এর পাস্ট টেন্স হবে স, সি এর পাস্ট টেন্স হবে স। গত রাতে আই স এ গোস্ট, আমি একটা ভূত দেখলাম। তাহলে নেক্সট হলে হবে ফিউচার, লাস্ট হলে হবে পাস্ট। আমাদের শেষ সূত্র, যেটা একটি সেন্টেন্সে যতগুলো কনজাংশন থাকে, আমরা তো জানি না একটা সেন্টেন্স ফুল স্টপ থেকে ফুল স্টপ পর্যন্ত একটা সেন্টেন্স, কিন্তু তাতে কতটা কনজাংশন থাকবে, কতটা ভার্ব থাকবে, সেটা তো আমরা নিজে থেকে বলতে পারবো না। তাহলে একটি সেন্টেন্সে যতগুলো কনজাংশন থাকে তাতে ভার্ব এর হিসাব হবে কনজাংশন সংখ্যা যোগ 1, অর্থাৎ কনজাংশন সংখ্যা যত হবে তার সাথে 1 যোগ করলে যত হবে সেটা হবে ভার্ব। অর্থাৎ যদি একটা সেন্টেন্সে একটা কনজাংশন থাকে তাহলে আমাদের ভার্ব হবে 2টা। একটা সেন্টেন্সে একটা কনজাংশন থাকলে আমাদের ভার্ব হবে 2টা। শুধু তাই নয়, আমরা এতটুকুও বলতে পারি কনজাংশনের উভয় অংশে ভার্ব একই টেন্স হয়, অর্থাৎ এই কনজাংশনের জন্য এই ভার্বটা যদি আমি পাস্ট টেন্স বলি তাহলে এই পাস্ট টেন্সের জন্য এই ভার্বটাও আমাকে পাস্ট টেন্স বলতে হবে, অর্থাৎ কনজাংশনের উভয় অংশে ভার্ব একই টেন্স হয়। এই কনজাংশন এখানে মাঝখানে বসার কারণে সেন্টেন্সে কোনো কমা বসলো না, কিন্তু একই কনজাংশন যখন শুরুতে বসবে তাতেও আমাদের সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, পরে কমার পরে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ভিউয়ার্স, কেবল কমপ্লেক্সের কনজাংশন শুরুতে বসে 2টা সেন্টেন্স যুক্ত করতে পারে পরপর, কম্পাউন্ডের কোনো কনজাংশন শুরুতে বসে পরপর 2টা ভার্ব যুক্ত করতে পারে না। সুতরাং কনজাংশন শুরুতে বসলে প্রথম সেন্টেন্সের পরে কমা এবং দ্বিতীয় সেন্টেন্সের পরে ফুল স্টপ হবে। তাহলে এখানেও দেখা যাচ্ছে একটা কনজাংশন থাকলে 2টি ভার্ব হবে, এবং সবচেয়ে মজার ব্যাপার হলো এই কনজাংশনের জন্য 2টি ভার্বই একই টেন্সে লিখতে হবে। এইটা যদি প্রেজেন্ট টেন্সে লিখি তাহলে এইটাও প্রেজেন্ট টেন্সে লিখতে হবে, এটা যদি পাস্ট টেন্সে লিখি তাহলে এইটাও পাস্ট টেন্সে লিখতে হবে। অর্থাৎ এই পর্যন্ত আমরা বুঝলাম একটা কনজাংশন একটা সেন্টেন্সে 2টি ভার্বকে ধরে রাখতে পারে, হোক সেটা কনজাংশনের উভয় পাশে, হোক সেটা কনজাংশনের এক পাশে। কিন্তু আমাদের এই সূত্রের প্রতিপাদ্য বিষয় হলো একটা সেন্টেন্সে ফুল স্টপ থেকে ফুল স্টপ পর্যন্ত কয়টা ভার্ব রয়েছে এবং আমার কনজাংশন কয়টা রয়েছে তা হিসাব করে আমাকে ভার্বটা, আমি কি সঠিক ভার্বটা লিখব নাকি ভার্বটাকে আমি নষ্ট করে ফেলব, তা নির্ভর করবে আমার কনজাংশন, সেন্টেন্স এবং কনজাংশনের বিচারের উপর। এক্ষেত্রে আমরা যদি বলি একটা সেন্টেন্সে এইখানে ফুল স্টপ এবং এইখানে ফুল স্টপ, তাহলে এতটুকু একটা সেন্টেন্স। এখন সেন্টেন্সে কনজাংশন রয়েছে 2টা, তাহলে আমরা বলবো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। অর্থাৎ একটা সেন্টেন্সে যদি 2টা কনজাংশন থাকে তাহলে ভার্বের সংখ্যা হবে কনজাংশন 2 প্লাস
1, অর্থাৎ ভার্বের সংখ্যা হবে 3। এক্ষেত্রে আমরা বলতে পারি এই কনজাংশনের এই পাশে একটা ভার্ব, এই পাশে একটা ভার্ব, তাহলে একটা কনজাংশনের জন্য দুইটা ভার্ব। এই কনজাংশনের এই পাশে একটা ভার্ব, এই পাশে একটা ভার্ব, তাহলে যদি কনজাংশন দুইটা হয় ভার্ব হবে 3টা। এভাবে কনজাংশন যদি 3টা হয় ভার্ব হবে 4টা, কনজাংশন যদি হয় 100টা ভার্ব হবে 101টা। তাহলে এটা বলতে পারি এই যে ফুল স্টপ থেকে ফুল স্টপ পর্যন্ত যদি রাইট ফর্ম ভার্বসে আমার একটা ভার্ব অথবা দুইটা ভার্ব আমাকে বক্সে দিয়ে দেয়, তাহলে এর একটা যদি প্রেজেন্ট টেন্স হয় বাকিগুলো আমি প্রেজেন্ট টেন্সে লিখব, আর একটা যদি পাস্ট টেন্স হয় তাহলে বাকিগুলো আমার পাস্ট টেন্সে লিখতে হবে। সুতরাং আমাকে সেন্টেন্সে সাবজেক্ট এবং ভার্বের সঠিক রূপটা আমাকে দেখে নিতে হবে। তবে একটি ভার্ব যে টেন্সে থাকবে অন্য ভার্বগুলোও একই টেন্সেই হবে। যেমন আমরা উদাহরণ যদি দেখতে যাই, আমরা দেখব ইউ ক্যান নট মেক এ গুড রেজাল্ট, তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবে না। তাহলে ক্যান আর মেক, ক্যান হলো মডালস, মডালসের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমরা জানি ক্যানকে প্রেজেন্ট ফর্মের সাথে তুলনা করি আমরা। ইফ এখানে কনজাংশন, তাহলে ইফের জন্য আমার দুইটা ভার্ব লাগবে। এই পাশের ভার্বটা হলো প্রেজেন্টে আছে, তাহলে এই পাশের ভার্বটাও প্রেজেন্টে দেওয়া লাগবে। অর্থাৎ যদি তারা এখানে কোথাও না কোথাও গ্যাপ দিয়ে দেয়, আমরা হিসাব বের করব এটা কনজাংশন, তাহলে দুইটা ভার্ব দরকার। যেমন ডু নট রিড, ডু আর রিড এখানে ভার্ব, তাহলে ডু আমরা জানি প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে কনজাংশনের উভয় দিকে একই টেন্সে ভার্ব হয়। তাহলে আমরা এটাকে আরও বিশ্লেষণ করতে পারি, ইফ ইউ ডু নট রিড মোর, যদি তুমি অনেক না পড়ো, ইউ ক্যান নট মেক এ গুড রেজাল্ট, তুমি ভালো রেজাল্ট করতে পারবে না। তাহলে এটা কন্ডিশনাল সেন্টেন্স, অর্থাৎ গত ক্লাসে আমরা সেটা আলোচনা করেছি, সেই জন্য আমি এখানে কোনো শূন্যস্থান ব্যবহার করিনি। তার পরবর্তী শূন্যস্থান হলো অ্যাজ, হলো একটা কনজাংশন। যেমন অ্যাজ হি ইজ ইল, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, কমার পরে আবারও হি ক্যান নট গো, ক্যান আর গো এখানে ভার্ব, দেয়ার হলো অবজেক্ট। অর্থাৎ একটা কনজাংশন শুরুতে বসেছে, তার জন্য আমার দুইটা ভার্ব ব্যবহার করতে হয়েছে। তাহলে একটা কনজাংশনের জন্য দুটো ভার্ব, কিন্তু দুইটা ভার্বই হবে একই টেন্সে। অর্থাৎ ইজকে যদি আমি প্রেজেন্ট ফর্ম ধরে নেই, তাহলে ক্যানকেও প্রেজেন্ট ফর্ম বলবো। এখন মডালসের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, সেটা তো আমরা আমাদের 19 নাম্বার সূত্র থেকে জেনেছি। তাহলে অ্যাজ হি ইজ ইল, যেহেতু সে অসুস্থ, হি ক্যান নট গো দেয়ার, সে সেখানে যেতে পারে না। হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে, তাহলে সাবজেক্ট ওয়ার্কস হলো এখানে ভার্ব এবং প্রেজেন্ট ফর্মে আছে। সো দ্যাট, যাতে করে, সো দ্যাট এখানে কনজাংশন। হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে, সো দ্যাট যাতে করে, হি হলো সাবজেক্ট, তাহলে মেক হলো ভার্ব। আমরা জানি সো দ্যাট, সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট এই দুটার মাঝখানে বসে এবং এদের পরে সাবজেক্ট ক্যান কুড ব্যবহৃত হয়। ক্যান প্রেজেন্ট হিসাবে আমরা সো দ্যাটের বাম পাশে ওয়ার্কস দেখে আমরা সো দ্যাটের ডান পাশে আমি ক্যান লিখব। তাহলে হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে, সো দ্যাট যাতে করে, হি ক্যান, মডালসের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম মেক, হি ক্যান মেক এ গুড রেজাল্ট, সে একটা ভালো রেজাল্ট করতে পারে। অ্যান্ড আর একটা কনজাংশন, সো দ্যাট একটা কনজাংশন, অ্যান্ড ইট বি হিজ অনলি ডিজায়ার, এবং এটা তার একমাত্র আশা, নাও বর্তমানে, এবং বর্তমানে এটা তার একমাত্র আশা। যেহেতু বর্তমানে কথাটা বলছি, তাহলে আমাকে প্রেজেন্ট টেন্সই ব্যবহার করতে হবে। তাহলে এখানে ইট সবসময় সিঙ্গুলার, ইটের পরে আমাকে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করলে বলতে হবে ইট ইজ হিজ অনলি ডিজায়ার নাও। প্রশ্ন হলো ভিউয়ার্স, এখানে সো দ্যাট কনজাংশন, অ্যান্ড কনজাংশন, তাহলে দুইটা কনজাংশনের জন্য তিনটে ভার্ব। আমরা দেখে নেই আমাদের কাছে তিনটে ভার্ব আছে কি না।
দেখো ওয়ার্কস এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, সো দ্যাটের পরে যখন আমি ক্যান ব্যবহার করলাম সেইটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, এবং অ্যান্ড কনজাংশনের এই পাশে যখন আমি ইজ ব্যবহার করলাম সেইটাও প্রেজেন্ট ফর্ম। অর্থাৎ একটা সেন্টেন্সে একটা ভার্ব যেই টেন্সে হবে বাকি ভার্বগুলো একই টেন্সে হবে, এবং কনজাংশন এবং ভার্বের হিসাব হলো যতগুলো কনজাংশন তার থেকে ভার্বের সংখ্যা হবে এক বেশি। কনজাংশন 3টা হলে ভার্ব হবে 4টা, কনজাংশন 2টা হলে ভার্ব হবে 3টা। আমি এখানে 2টা দিয়ে উদাহরণ দেখিয়েছি। ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের আয়োজন। এরপরে আমরা 2টা প্র্যাকটিস ক্লাস করব রাইট ফর্ম ভার্বসের উপরে। আমরা সেই গুরুত্বপূর্ণ রাইট ফর্ম ভার্বসগুলো করব যেগুলা তোমাদের পরবর্তী এইচএসসি পরীক্ষায় থাকার সম্ভাবনা 99%। সুতরাং আমি তোমাদেরকে বলবো তোমরা সূত্রগুলো আয়ত্ত করে নাও। যারা আজকের ভিডিওতে নতুন রয়েছে তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক রয়েছে সেই প্রত্যেকটা লিঙ্ক ধরে ধরে এখানে আসবে। আমার বিশ্বাস তুমি যদি এই রাইট ফর্ম ভার্বস ভালোভাবে আয়ত্ত করতে পারো তাহলে তুমি কমপ্লিটিং সেন্টেন্সও ভালোভাবে আয়ত্ত করতে পারবে। আমরা রাইট ফর্ম ভার্বসের প্র্যাকটিসের পরে আমরা কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে আলোচনা করব। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে, এতটুকু যদি তোমাদের উপকারে আসে, তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদেরকে সাবস্ক্রাইব করতে বলবে, যাতে করে আমরা প্রতিদিন নিত্য নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসতে পারি। আর ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই তোমাদের লাইক এবং কমেন্ট লিখবে, কারণ তোমাদের লাইক এবং কমেন্ট আমাকে প্রতিদিন নিত্য নতুন টেকনিক নিয়ে ভিডিও আপলোড করতে সাহায্য করে। তো ভিউয়ার্স, আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকো, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। শুভরাত্রি।